হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আজকে আমরা কথা বলবো কালকি 2 এর থিওরি নিয়ে এবং কালকি 2898 এডি এর ক্লাইম্যাক্স ও এন্ডিং এক্সপ্লেনেশন নিয়ে। তো ভিডিওটিতে স্পয়লার আছে, যদি তোমরা সিনেমাটি না দেখে থাকো তো ভিডিওটা স্কিপ করো। এবং যেহেতু থিওরির পার্টটা একটু বড় আছে আর এন্ডিং এবং ক্লাইম্যাক্সের এক্সপ্লেনেশনটা ছোট, তাই আমরা আগে সেটাই কভার করছি, থিওরিটা নিয়ে পরে আলোচনা করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা কালকি 2898 এডি এর একদম ক্লাইম্যাক্স পোর্শনে দেখতে পাই যেখানে যে মানসের ক্যারেক্টারটা মানে শাশ্বত চট্টোপাধ্যায়, তিনি একটা চেন দিয়ে অশ্বত্থামাকে বেঁধে দেন এবং সেই সময় প্রভাসের ইনজোর্ড প্রভাসের হাতে চলে আসে সেই লাঠিটা, যেটা এতদিন ধরে অশ্বত্থামা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এই লাঠিটা কিন্তু সাধারণ কোনো লাঠি নয়, এটা হচ্ছে কর্ণের অস্ত্র বিজয় ধনুক, যেটা কিন্তু সে মহাভারত যুদ্ধে ইউজ করেছিল। এবং মহাভারতের গল্প অনুযায়ী এখানে কর্ণের যে বিজয় ধনুক তার সমস্ত জায়গাগুলো ছিঁড়ে গিয়েছিল। তো এতদিন ধরে অশ্বত্থামা সেটাই নিজের লাঠি হিসেবে নিজের কাছে রেখেছিল। এবার আমরা দেখতে পাই যে যখন ওই লাঠিটা প্রভাসের হাতে আসে তখন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রভাসকেও অ্যাক্টিভ করে দেয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কর্ণের পুনর্জন্ম হচ্ছে আমাদের ভৈরবা অর্থাৎ প্রভাস, অর্থাৎ সে আগের জন্মে কর্ণ ছিল। এবার আমরা দেখতে পাই যে যখন সে কর্ণ মোডে আসে তখন প্রভাসের কিন্তু কোনো রকম হোঁশ ছিল না, সে শুধু বিপক্ষকে ধ্বংস করে, মানুষকে মেরে দেয় এবং দীপিকাকে বাঁচায়। এবার আমরা দেখি যখন সে আবার নিজের ক্যারেক্টারে ফিরে আসে অর্থাৎ ভৈরবা ক্যারেক্টারে ফিরে আসে তখন সে বুঝতে পারে যে সে দীপিকাকে নিজের হাতে এনে ফেলেছে এবং সে তাকে নিয়ে পালিয়ে যায়। কারণ গল্প অনুযায়ী এখানে দীপিকাকে যদি সে তুলে দেয় কমপ্লেক্সের হাতে তাহলে তার কিন্তু কমপ্লেক্সে ঢোকার সুবিধা রয়েছে। তাহলে এইটা ছিল এই গল্পের এই ফিল্মের ক্লাইম্যাক্স পোর্শন। এবার আমরা মিড ক্রেডিটে দেখতে পাই যে দীপিকার গর্ভ থেকে যে সিরামের একটা ফোঁটা এখানে নিয়ে এসেছে ওই ইয়াস্কিনের যে সহকারী কর্মী রয়েছে, সেই একটা ফোঁটায় কিন্তু সুপ্রিম ইয়াস্কিনের যে শরীরটা ছিল, যেটাতে শুধু হাড় ছিল এবং শুধু একটু চামড়া ছিল, সেটা কিন্তু একদম পাওয়ারফুল মোডে জিম করা বডির মোডে চলে আসে। আর সে এতটাই শক্তিশালী হয় যে সে কিন্তু অর্জুনের যে ধনুকটা ছিল, যেটাতে কেউ হাত দিতে পারছিল না, এমনকি মেশিনও সেটাতে হাত দিলে গলে যাচ্ছিল, সেই ধনুটা কিন্তু হাতে তুলে নেয় এবং পেছনে আমরা কিন্তু আরও 4টে হাত দেখতে পাই। এটা ছিল এই ফিল্মের এন্ডিং পোর্শন। এবার আমরা কথা বলবো কালকি 2 এর কিছু থিওরি নিয়ে। তো প্রথম যেটা কথা, এখানে আমরা সবার আগে দেখতে পাচ্ছি যে ডিকিউ দুলকির সালমান এখানে কিন্তু প্রভাসকে বড় করেছে। এবার কথা হচ্ছে আমাদের এই দুলকির সালমানের যে ক্যারেক্টারটা হতে পারে এ কিন্তু পরশুরাম, কারণ আমরা মহাভারত দেখেছি এবং সেখানে কিন্তু কর্ণের শিক্ষাও কিছুটা পরশুরাম দায়িত্ব নিয়ে করিয়েছিল। তাহলে হতে পারে যে এখানে যেহেতু প্রভাসকে বড় করেছে দুলকিরের ক্যারেক্টারটা, তাই সে কিন্তু পরশুরাম হতে পারে। এবার যদি সেকেন্ড থিওরিতে যাই, এখানে আমরা একটা ইম্পর্টেন্ট পোর্শন, একটা ইম্পর্টেন্ট ক্যামিও দেখেছি, সেটা হচ্ছে অর্জুনের চরিত্রে বিজয় দেবারাকোন্ডা। এবার কথা হচ্ছে যে বিজয় দেবারাকোন্ডা যখন এরপরে কালকি 2 বা কালকি 3 এ আসবে তখন কিন্তু এখানে আমরা আর একটা ক্ল্যাশ দেখতে পারি অর্জুন ও কর্ণের মধ্যে। এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই যে ক্ল্যাশটা, এই ক্ল্যাশটা কিন্তু অনেক পুরনো ক্ল্যাশ। আমি একটু ভেঙে বলি, আমরা রামায়ণে সুগ্রীব ও বালির একটা লড়াই দেখেছিলাম। তো এখানে কি হয়েছিল, সুগ্রীব ছিল সূর্যপুত্র, সূর্যের
রিপ্রেজেন্টেটিভ ছিল, আর বালি ছিল ইন্দ্রের। তো এখানে কি হয় যে রাম সুগ্রীবের হয়ে তাকে সাহায্য করে, সুগ্রীবের হয়ে লড়ে, বালিকে সুগ্রীব মারতে পারে। তো তখন ইন্দ্র অভিযোগ জানিয়েছিল, যখন রাম পরবর্তীতে স্বর্গে ফিরে যায় বিষ্ণু অবতারে, তখন ইন্দ্র তাকে অভিযোগ জানিয়েছিল যে তুমি আমার বালিকে তুমি মারতে সাহায্য করলে, সে তো অলরেডি জিতেই যাচ্ছিল। তখন এখানে বিষ্ণু বলেন যে আমি আবার পরবর্তীতে নতুন অবতারে জন্ম নেব, তখন আমি এই জিনিসটা ব্যালেন্স করে দেব। তাই আমরা দেখতে পাই যে যখন মহাভারতে অর্জুন এবং কর্ণের যুদ্ধ হয়, তো আমরা দেখতে পাই যে এখানে সারাক্ষণ অর্জুনের সঙ্গী হয়েছিলেন আমাদের কৃষ্ণ। তো অর্জুন এখানে ছিল ইন্দ্রের রিপ্রেজেন্টেটিভ এবং কর্ণ ছিল সূর্যের পুত্র। তো এবার আমরা যখন আবার কলিযুগে এই ক্ল্যাশটা দেখতে পাবো, অর্থাৎ অর্জুন ও কর্ণের মধ্যে, মানে বিজয় দেবরকোন্ডা ভার্সেস প্রভাস, তখন সেখানে কিন্তু আমরা দেখতে পারি যে হয়তো এবার প্রভাসকে সাহায্য করবে আমাদের কল্কি। এবার হচ্ছে পরের থিওরি। এখানে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, মানে একটা মেয়ে যে ছেলে সেজে অশ্বত্থামার কাছেই ছিল, অর্থাৎ সে কিন্তু পালিয়ে এসেছিল কাশী থেকে। এবার কথা হচ্ছে এই বাচ্চা মেয়েটি কে হতে পারে। তো আমার যেটা ধারণা যে এই বাচ্চা মেয়েটি শিখণ্ডী বা শিখণ্ডিনী হতে পারে, কারণ মহাভারতের গল্প অনুযায়ী যিনি দ্রুপদ ছিলেন, অর্থাৎ দ্রৌপদীর বাবা, তিনি শিবের কাছে উপাসনা করেছিলেন। তো শিব তাকে বলেছিলেন যে তোমার একটি মেয়ে হবে যে কিন্তু মানে একজন ছেলে হিসেবে বড় হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাচ্চা মেয়েটা ছেলের মতো চুল কেটে নিয়েছে। তো হতে পারে যে এই বাচ্চা মেয়েটি শিখণ্ডীর রোল প্লে করছে। এবার হতে পারে কি, আমরা আসছি নেক্সট থিওরি নিয়ে, সেটা হচ্ছে প্রজেক্ট কেটা কি। তো প্রজেক্ট কেটা দুটো জিনিস হতে পারে। একটা জিনিস হতে পারে যে আমরা এখানে যেমন সিনেমাতে কিছুটা অংশ দেখতে পেয়েছি যে বিভিন্ন মেয়ের ফিটাসটা টেস্ট করা হচ্ছিল, এবং যে মেয়ের মানে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশনের মাধ্যমে তৈরি ফিটাসটা 150 দিন পার করবে, তার কিন্তু সিরামটা এখানে নেবে। সেটাই কিন্তু গল্প অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে দীপিকার যে ফিটাসটা সেটা কিন্তু 150 দিন ক্রস করে গিয়েছিল, যার ফলে সেটার কিন্তু আমরা এখানে সিরামটা নিতে দেখেছি সুপ্রিম ইয়াস্কিনকে। তো এখানে প্রজেক্ট কেটা অ্যাকচুয়ালি দুরকম হতে পারে। এক হতে পারে যে এখানে সুপ্রিম ইয়াস্কিন কলি নয়, সে কিন্তু কলির আন্ডারে ওয়ার্ক করছে। অর্থাৎ এমন হতে পারে যে সে কলিকে রিভাইভ করার জন্য বা কলিকে এখানে সবচেয়ে আরও পাওয়ারফুল করার জন্য হয়তো কল্কির শক্তির সাহায্য নিচ্ছে। তো সেই জন্য এখানে সে প্রজেক্ট কেটা তৈরি করেছে। অথবা এখানে একটা জিনিস হতে পারে যে আমাদের সুপ্রিম ইয়াস্কিন নিজেই কলি, তো সে অ্যাকচুয়ালি কল্কিকে মারার জন্যই প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা আরেকটা থিওরি নিয়ে আলোচনা করতে পারি যে এখানে কিন্তু কলিযুগে আমরা কুরুক্ষেত্র দেখতে পারি, মানে গুড এবং ইভিল এদের মধ্যে একটা কিন্তু বড় লড়াই দেখতে পারি আমরা। কারণ এখানে আমরা এটা ধারণা করতে পারছি পরবর্তীতে কী হতে পারে। এর সাথে আমরা নেক্সট থিওরিতে আসছি যে কালকি 2তে কী হতে পারে। তো এখনও অনেক কিছু রিভিল হওয়া বাকি। আমরা এখানে ফার্স্ট যে পার্টটা, সেখানে কিন্তু বিজয় দেবরকোন্ডাকে অর্জুন রূপে দেখেছি। পরবর্তীতে কিন্তু আরও অনেক ক্যারেক্টার আসবে, যেমন এখানে কিন্তু এখন চিরঞ্জীবী আসা বাকি। কারণ বলা হচ্ছে যে কলি এতটা পাওয়ারফুল হবে যে সে কিন্তু একা তার সামনে কল্কি কিন্তু একা লড়তে পারবে না। তাহলে কলিকে হারাতে হলে কল্কির সাথে কারা থাকবে না, 7 চিরঞ্জীবী। তো এখানে 7 চিরঞ্জীবী যারা আছেন, অর্থাৎ অশ্বত্থামা, কৃপাচার্য এবং আমাদের হনুমান মানে বজরংবলী, পরশুরাম, তো এনারা প্রত্যেকে আসবেন। তো এখনও এদের ক্যারেক্টার কারা প্লে করছেন সেটা আমাদের জানা বাকি। এবং যেটা বললাম গুড ভার্সেস ইভিল, এটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে এখানে সেকেন্ড পার্টে কিন্তু আমরা অশ্বত্থামা ভার্সেস ইয়াস্কিন দেখতে পারি, এটা একটা হতে পারে। অথবা ইয়াস্কিন ভার্সেস ভৈরবা, এটাও একটা হতে পারে। তো
এই দুটো পসিবিলিটি রয়েছে। আরও আমার যেটা মনে হয় যে যেহেতু কলিযুগ আরও অনেক পরে শেষ হওয়ার কথা, অর্থাৎ আজ থেকে 4 লক্ষ বছর পরে, মোটামুটি 4,32,000 বছর পরে কিন্তু কলিযুগের এন্ড হওয়ার কথা, তখন আবার সাইকেলটা শুরু হবে, অর্থাৎ আবার সত্যযুগ শুরু হবে। তো যেটা সাইকেল হয় যুগের সত্য, ত্রেতা, দাপর, কলি, তো কলির শেষে সত্য শুরু হবে। তো যেহেতু কলি এতটা পরে শুরু হওয়ার মানে কলি এতটা পরে শেষ হওয়ার কথা, এবং গল্পটা 2898 খ্রিস্টাব্দে মানে এস্টাবলিশ করা হয়েছে, তো আমার মনে হয় না যে এখানে সুপ্রিম ইয়াস্কিন কলি হবে, কারণ এত তাড়াতাড়ি কলি আসবে ব্যাপারটা একটু কেমন যেন হজম হচ্ছে না। তো দেখা যাক। এর সাথে একটা বিষয় জানিয়ে রাখি যে এটা যেহেতু একটা বড় ইউনিভার্স হতে চলেছে, তো আমাদের দেখতে হবে যে আগে কি হয়। আর এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি, তো এই মুহূর্তে এই কালকি 2898 AD এর বক্স অফিস হয়েছে 680 কোটি। তো আপাতত এটাকে আমরা সেমি হিট পর্যায়ে বলতে পারি, কারণ 600 কোটি এর বাজেট, এবং এটাকে হিট বা ব্লকবাস্টার তকমা পেতে হলে মোটামুটি আরও 200-300 কোটি কিন্তু ক্রস করতে হবে। দেখা যাক, ভবিষ্যতে আরও বাড়বে। আর একটা বিষয় যে কালকি ফিল্মটা নিয়ে আরও জানার জন্য আপনাকে কিন্তু মহাভারত নিয়ে কিছু বেসিক জ্ঞান রাখতে হবে, যেমন চিরঞ্জীবী কারা বা পঞ্চপাণ্ডব কারা, কৌরব কারা, এইসব কিছু কিছু জিনিস যদি আপনি জেনে রাখেন তাহলে বিষয়টা আপনার কাছে আরও ক্লিয়ার হবে, এবং কিছু থিওরি আপনি নিজেও হয়তো বানাতে পারবেন। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।